রাশেদ খান, আপনার কাছে একটু যাই। জি। একজন একজন বিপ্লবীর যেভাবে একটা বিরচিত সম্মান পাওয়ার কথা, বিরচিত বিদায় হয় বিপ্লবীর, ঠিক সেরকম দল মত নির্বিশেষে মানুষ, সারা দেশের মানুষ যেভাবে তার জন্যে মানে বিমর্ষ হয়েছে, মর্মাহত হয়েছে, অংশ নিয়েছে জানা যায়। সব কিছু মিলিয়ে আসলে কি মন্তব্য করবেন একজন সহযোদ্ধার বিদায়? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, রাশেদ খান। জি। আমি শহীদ ওসমান হাদির আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে শোক প্রকাশ করছি আমাদের বিপ্লবী যোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলেন এবং একই সাথে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী বয়ান, সেই বয়ানের বিপরীতে বা যে ফ্যাসিবাদী আদর্শ, সেই আদর্শের বিপরীতে তিনি এক ধরনের জনগণের আদর্শিক রাজনীতি শুরু করেছিলেন। এবং যে কথা আপনি বললেন যে তিনি আসলে নেতা নয়, এক ধরনের মানুষের রাজনীতি শুরু করেছিলেন। দেখেন, আমি আমার নিজ জেলা ঝিনাইদহ জেলা ২ আসন থেকে আমি নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছি। তো আমি এলাকায় গিয়ে যে বক্তব্য সবার কাছে দিয়ে থাকি সেটি হলো যে আমরা আর নেতার রাজনীতি করতে চাই না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমরা ভ্রাতৃত্বের রাজনীতি করতে চাই। অর্থাৎ এই যে উসমান হাদি, শুধু উসমান হাদি নয়, বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু ওই নেতাগিরির রাজনীতি, নেতার পিছনে ছুটতে হবে, তার কাছে যেতে হবে, তাকে স্যালুট দিতে হবে, এ ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না। যিনি নেতা হবেন তিনি সবার কাছে যাবেন। নেতার দায়িত্ব একজন সেবক হিসেবে মানুষের কাছে যাওয়া, মানুষের কথাগুলো শোনা এবং মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করা। উসমান হাদি ভাই সেই কাজগুলো ঢাকা ৮ আসনে তিনি শুরু করেছিলেন এবং মানুষের ব্যাপকভাবে তিনি সাড়া পাচ্ছিলেন। কিন্তু তিনি যেহেতু আসলে কোনো দলের সাথে ছিলেন না এবং তার যে সংগঠন, সেই সংগঠনের যে কর্মীর সংখ্যা সেটিও আসলে সীমিত ছিল। যে কারণে যারা এই চক্রান্তকারী আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ভারতীয় আধিপত্যবাদী শক্তি, তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে। ওসমান হাদি খুবই সরল মনা একজন মানুষ ছিলেন, যাকে তাকে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের বলা যায় যে বুকে এক ধরনের ছুরি মেরেছে এই ঘাতক ছাত্রলীগ। তো যাই হোক, এটিও আমাদের জন্য শিক্ষা যে যাকে তাকে বিশ্বাস করা যাবে না। তবে উসমান হাদি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোটায় যেভাবে জায়গা করে নিয়েছেন, আমার কাছে মনে হয় যে এটি বিরল। বাংলাদেশে দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না। এবং গণ অভ্যুত্থানের পরে যখন আসলে এই জুলাইয়ের চেতনাকে এক ধরনের বেচা বিক্রি করা হচ্ছিল, জুলাইকে ব্যবহার করে ধান্দাবাজি, চাঁদাবাজি, টাকা কামানো, গাড়ি বাড়ি নানান কিছু হয়েছে। সেখানে এই জুলাইকে আঁকড়ে ধরার জন্য এবং জুলাইয়ের চেতনা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ইনকলাব মঞ্চ গঠন করেছিলেন। অর্থাৎ উসমান হাদি আমাদের সেই সেবক, যিনি আসলে জুলাইয়ের চেতনা সারা বাংলাদেশে তিনি আসলে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলেন, যেটা মানে একটা ৭১ পরে আসলে ভুল একটা হয়েছে। আইকনিক ক্যারেক্টার হয়ে উঠছিলেন এবং জি, জি। খুব সহজভাবে মানুষের সঙ্গে মেশা, সহজভাবেও যে দলটা গড়ে তোলা যায় বা একটা মানুষের সঙ্গে মিশে যাওয়া যায়, সেটা তিনি খুব অল্প সময়ের মধ্যে তিনি দেখিয়েছেন। আমরা আমি একটু শেষ করি। জি। আমি এই বিষয়টা একটু শেষ করি। দেখেন, তিনি আসলে এক ধরনের ব্যতিক্রমধর্মী রাজনীতি শুরু করেছিলেন। তিনি রিকশায় যাচ্ছিলেন, বা আপনার গণসংযোগ তিনি ভ্যানে কখনো বা অটোরিকশায়। অর্থাৎ তিনি মানুষকে আসলে এক ধরনের পরিবর্তনের ডাক দিয়েছিলেন। কিন্তু আমার কাছে আসলে অত্যন্ত খারাপ লাগছে যে এই যে পরিবর্তনের আহ্বান যে যখন জানায় তাকে আসলে এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়। সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। তো উসমান হাদি যেখানে জুলাইয়ের অনেক বড়, বড় নেতারা যেখানে তাদের নিয়ে নানা ধরনের বিতর্ক, অভিযোগ, অনুযোগ, সেখানে একজন উসমান হাদি তিনি কোন সমন্বয়ক ছিলেন না। একদম মানে জুলাইয়ে অংশগ্রহণকারী একজন কর্মী বা একজন সদস্য বলা যায়, কোন নেতা ছিলেন না। অথচ এই মানুষটি তিনি আসলেন, তিনি মানুষকে মাতালেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন, আবার অল্প সময়ের মধ্যে তিনি আবার বিদায়ও নিলেন। এটি আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশ না, উসমান হাদি সারা পৃথিবীতে একজন। এবং এই উসমান হাদির যে চেতনা, ভারতীয়
আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আমাদের যে লড়াই এবং আওয়ামী ফেসিবাদ তাদের যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে তিনি আমাদেরকে যা শিখিয়েছেন, আমরা যদি তার অবর্তমানে এই কাজগুলো না করতে পারি, তাহলে এই বাংলাদেশের গন্তব্য কোথায় যাবে না, সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ সেটা সেটা সংশয় কিন্তু রয়েছে। রাশেদ খান সেটা করতে হবে, কারণ সারা বাংলাদেশের মানুষ যেভাবে ওসমান হাদির এই মানে ট্রিবিউট বলবো, ওসমান হাদির প্রতি তাদের যে মানে যে শোক, তাদের যে শোক সেটা যে প্রকাশ করেছে, এটা কিন্তু প্রত্যেক রাজনীতিবিদের জন্য একটা মানে একটা শিক্ষা। নিশ্চয়ই এটা ধারণ করতে হবে, এই আহ্বান কিন্তু মানুষ আপনাদের প্রতি রাখছে। ফয়সাল মাহমুদ শান্ত, আমরা যে আলোচনায় ছিলাম সেই জায়গায় আপনার একজন সহযোদ্ধা। বিপ্লবীর বিদায় যেমন হয়, লাখ লাখ মানুষ যেরকম অশ্রুসিক্ত নয়নে বিপ্লবীকে বিদায় দেয়, ঠিক সেরকম একটা একটা ট্রিবিউট তিনি পেয়েছেন ওসমান হাদি। কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, সমালোচক যারা আছেন, আসলে ওসমান হাদি আমাদের যেই পরিস্থিতিটা দিয়ে গিয়েছেন, আসলে সেটা বলে আসলে মানে বলার মতো ভাষা নাই। আমার একটা জায়গা হচ্ছে, আমাদের মনে রাখতে হবে ওসমান হাদি আমাদের একটা চিত্র দেখিয়ে গিয়েছেন যে যদি বিপ্লব জনমানুষের আকাঙ্ক্ষাকেও ধারণ করতে পারে, তাহলে তার জন্য তার অনেক বড় পরিচয়, অনেক বড় দল, অনেক বড় সংগঠন, অনেক কোটি কোটি টাকা কিংবা 30-40 বছর রাজনীতি এটা করার প্রয়োজন নাই। ওসমান হাদি গণঅভ্যুত্থানের পরে জুলাইকে যেভাবে ধারণ করেছে, এবং কিছুদিন আগে হয়তো এরকম একটা আলাপও ছিল যে জুলাইয়ের ঘটনা, জুলাইয়ের প্রেরণা এগুলো মানুষ ভুলে গেছে, কিন্তু আজকে কিন্তু ওসমান হাদি এটা প্রমাণ করেছেন যে না, মানুষের যখন ওই জায়গাটা, ওই সত্যি সত্যি যদি কেউ হৃদয় দিয়ে কানেক্ট করতে পারে মানুষকে, মানুষকে যদি একসাথে করতে পারে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো দাওয়াত ছাড়া, কোনো বাস রিকুইজিশন দেয়া ছাড়া, কোনো শিডিউল ছাড়া, কোনো ধরনের কোনো ব্যবস্থা ছাড়া লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নামে, সেইটা কিন্তু আজকে জনতা প্রমাণ করেছে। তার মানে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, সেটা কিন্তু আজকে ওসমান হাদি প্রমাণ করেছে। ওসমান হাদি আমাদেরকে কিছু জিনিস শিখিয়েছেন। আমরা হয়তো, রাশেদ ভাই কিছুটা বলেছেন যে আমরা হয়তো ছোট ছোট ইস্যুতে, ছোট ছোট স্বার্থে আমরা বিভাজিত হয়েছি। আমরা জুলাইয়ের বড় বড় আকাঙ্ক্ষার জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র একটা সিট, একটা পদ পদবি, একটা ব্যবসা, এইরকম জায়গায় এসে ঠেকেছি। কিন্তু তার মধ্য থেকে ওসমান হাদি একজন ব্যক্তি দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশের, এবং দেখবেন যে ওসমান হাদি যখন এই কথাগুলো বলেছেন, এখন হয়তো অনেকেই অনেক কিছু বলছেন না, কিন্তু ওসমান হাদি কিন্তু অনেক এই কথাগুলো যখন বলেছেন, তখন বাংলাদেশের সুশীল সমাজরা, বাংলাদেশের বিভিন্ন ধরনের আওয়ামী লীগের যে সফট পাওয়ার যারা আছেন, তারা কিন্তু ওসমান হাদির এই কথাগুলোকে অশ্লীল, তাকে খ্যাত, আসলে এই ধরনের ইসলামপন্থী, এই ধরনের নানাভাবে তাকে ফ্রেমিং করেছেন। কিন্তু ওসমান হাদি এইগুলোর পিছনে কোনোদিনও তাকান তাকান নাই। ওসমান হাদি আমার কাছে মনে হচ্ছে যে তার একটা লক্ষ্য ছিল, বাংলাদেশ প্রশ্নে তিনি আপোষহীন থাকবেন, মানুষের অধিকারের প্রশ্নে তিনি একটা এক্সাম্পল সেট করবেন। আমি আজকে সারাদিন, আজকে না, এক সপ্তাহ যাবত আমি সারাটা দিন ওসমান হাদির ভিডিওগুলো দেখছিলাম। ওসমান হাদির সাথে যে আলাপগুলো হচ্ছিল, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে চ্যাটিং গুলো হয়েছিল, আমরা একসাথে নাগরিক কমিটিতেও ছিলাম নাগরিক পার্টি হওয়ার আগে, তো আমার সাথে অনেক কথা হতো ভাইয়ের। তো আমরা যে আলাপ আলোচনা গুলো দেখছিলাম, আমি কেন জানি আমার বারবার মনে হচ্ছিল যে 1.5 বছর যাবত ওসমান হাদি মরার জন্যই তৈরি হচ্ছিলেন। তার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা বাক্য যেন আপনাকে আমাকে একটা মেসেজ দেয়, এই জাতিকে একটা মেসেজ দেয়। তো এই মেসেজ গুলো আমার কাছে মনে হয়েছে, যেমন নজরুল অল্প বয়সে তিনি অল্প লিখে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি আর লিখতে পারেন নাই, বলতে পারেন নাই, তার পাশে আজকে ওসমান হাদি শুয়ে আছেন। এই ওসমান হাদি মাত্র 93 সালে জন্মগ্রহণ করেছেন। যারা অনেকে এই বয়সে রাজনীতি শুরু করেন কিংবা ছাত্র রাজনীতি শেষ করেন, সেরকম একটা সময়ে তিনি বাংলাদেশের সকল রাজনীতিবিদের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন, এবং সেই দৃষ্টান্ত আমাদের, যারা আমরা আগামীতে যারা বেঁচে থাকবে 10 বছর, 30 বছর, 20 বছর রাজনীতি করবে, তারা প্রত্যেকে যদি 20 বছর ওসমান হাদিকে স্টাডি করে, ওসমান হাদির এই 1-1.5 বছরের কথাগুলোকে যদি তারা অ্যানালাইসিস করে, প্রত্যেকটা এক একটা মেসেজ হবে, এবং এক একজন রাজনীতিবিদের এক একটা ধারা উন্মোচিত হবে। জি, কিন্তু ফিরবো আপনার কাছে। আমি আমি যেটা বলছি শেষ করে একটা বাক্যে, সেটা হচ্ছে যে আমরা হয়তো আবারও আপনার এর মতো এরকম একটা টকশোতে হয়তো আবার দুঃখ করব যে ওসমান হাদিকে আমরা যেমন জীবন্ত অবস্থায় ধারণ করতে পারি নাই, ওসমান হাদি মরে যাওয়ার পরে কিছু দিন পরে হয়তো আবার ওসমান হাদির যে মেসেজ, সেগুলোকে আমরা ভুলে যাব। কিন্তু আমরা প্রত্যাশা করি যে রাজনীতিবিদদের মধ্যে সকল বিভেদ, প্রতিযোগিতার বাইরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, বিদেশি আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রশ্নে
ওসমান হাদির যে লড়াই, সেই লড়াইটা যেন আমরা জারি রাখতে পারি। জারি রাখি। ইলিয়াস খান, আমরা চারজনের বক্তব্যই শুনলাম, চারজন রাজনীতিবিদ, তারা যেভাবে একই ভাষায় একইভাবে কথা বলেছেন। তারা খুব অল্প জীবন, ক্ষুদ্র একটা জীবন, রাজনৈতিক জীবনটাও খুব ছোট, কিন্তু 32 তার বয়স হয়েছিল। হ্যাঁ 33 বছর বয়স, কিন্তু খুব মেসেজ তিনি নাড়া দিয়েছেন, এবং তিনি নাড়া পুরো দিয়েছেন 18 কোটি রাজনীতিটাকে। মানুষকে জি, নাড়া দিয়েছেন। মানে সে এই তার এই রাজনৈতিক জীবন এবং তার মানে সবাই ফিল করছেন যে এভাবেও রাজনীতিবিদ হয়ে ওঠা যায়। সেই জায়গায় আসলে তিনি কি আসলে একদম গণমানুষের নেতা পরিণত হয়েছেন এবং সাধারণ মানুষ যেটি ভাবে সেটি তিনি বলেছেন। ধরুন গত 15.5 বছর যে দুর্নীত শাসন চলেছে, গণতন্ত্রহীনতা, মানবাধিকার ছিল না, মানুষকে অত্যাচার নেই, গুমঘর ছিল, ব্যাংক ডাকাতি, সব লুটপাট হয়েছে। কিন্তু আমাদের একটি প্রতিবেশী দেশ অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ যা করেছে সব কিছু সাপোর্ট করেছে। যদিও এখন তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, কিন্তু ডামি নির্বাচন, রাতের ভোট, বিনা ভোট যখন হয়েছে কিছু কিন্তু বলেনি। বাট এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যাই হোক বিভিন্ন প্রসঙ্গ। তো মানুষের মধ্যে ক্ষোভ ছিল, ব্যাপক ক্ষোভ ছিল, কিন্তু গুম হওয়ার ভয়ে, মারা যাওয়ার ভয়ে, কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ির ভয়ে অনেক কিছু বলতে পারেনি, এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এই ওসমান হাদি একজন ক্যাপ্টেনের মতো, অনেকেই ভাবছেন যেমন জুলাই যোদ্ধা যারা বা অন্যান্য যারা দেশপ্রেমিক যারা, তারা ভারতের বিরুদ্ধে, কিন্তু হাদি খুব কঠিন ভাষায় বলেছে, জীবনের ঝুঁকি নিয়ে বলেছে বারবার। প্রতিটি শব্দে, একটু আগে যিনি শান্ত বললেন যে প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে তিনি দেশপ্রেমের কথা বলতেন। তরুণরা উদ্বুদ্ধ হয়েছে। এই এত যে তরুণ এসছে, এটি কোনো রাজনৈতিক কারণে আসেনি, তাকে ভালোবেসে এসছে। তিনি দেশের পক্ষে ছিলেন, গণতন্ত্রের পক্ষে ছিলেন, মানুষের মুক্তির পক্ষে ছিলেন। সেই জন্য আজকে মানুষগুলো এসছে। চারজনই যেটি বলেছেন, মূল কথা ওইটাই। তিনি অন্য যা কিছু করেছেন, বাট 5 তারিখের পরে বিশেষ করে তিনি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন খুব সোচ্চারভাবে। তার শির ছিল উন্নত। তিনি যে কবিতাটি আবৃত্তি করেছেন, নিশ্চয়ই আমার যারা আলোচক আছেন তারাও দেখেছেন, আপনি দেখেছেন, এবং অনুষ্ঠান যারা দেখেছেন, একদম বলতে যা বোঝায়, বলো বীর চু উন্নত মমশির, কিন্তু আমার মতো করে বলেননি তিনি প্রকৃত বীরের মতো করে বলেছেন। তো এইসব কারণে, আর এখন তো ধরুন আপনি কি বলছেন, আপনি কি ভাবছেন, এগুলো কিন্তু মুহূর্তের মধ্যে মানুষ জেনে যেতে পারে। আগে কিন্তু এই সুযোগটি ছিল না। যেমন আপনি কোনো একটি স্বপ্ন দেখছেন, আপনি ফেসবুকে লিখে দিলেন, সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক দেখে ফেললেন, কানেক্ট করতে পারে। আচ্ছা, এরকম কি মনে হয় যে মানে জীবিত হাদির চাইতে মৃত হাদি আরো বেশি বড়, আরো বেশি তার কাজগুলো সামনে নিয়ে আসে? কারণ এখন মানুষ অনুভব করছে, তিনি যেগুলি বলছিলেন ওই সময় হয়তো মানুষ বিশ্বাস করেনি বা করতে পারেনি, এখন কিন্তু সেগুলি খুব সহজে কানেক্ট করতে পারছে। এবং তিনি তো আশঙ্কা প্রকাশ করেছিলেন সবসময়। আমরা গত কদিন ধরে গণমাধ্যমে কল্যাণে দেখেছি যে তাকে মেরে ফেলা হতে পারে, সেই আশঙ্কাটা তিনি কিন্তু করতেন। এবং আরেকটি কথা বলেছে যে তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন। আসলেই যে কিলার পর্যন্ত যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি কিন্তু তার সাথে দীর্ঘদিন ছিলেন। পরে আমি ভুলে যাব, এই সুযোগে আমি একটু বলে রাখি, এই যে কিলার, তিনি ছাত্রলীগের একজন নেতা, হয়তো থানা পর্যায়ের, আমরা যেটা দেখেছি। তিনি একটি দোকানে বা একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 17 লক্ষ টাকা লুটপাট করেছে এবং 2টি অস্ত্র তিনি সেখানে দেখিয়েছেন, যে কারণে অস্ত্র এবং টাকা সহ পুলিশ তাকে ধরেছিল। খুব কষ্ট হয়, হয়তো সবারই মানবাধিকার আছে আমরা বলি, কিন্তু তিনি হাইকোর্টে গিয়ে জামিন পেয়ে গেলেন। একজন অস্ত্রধারী, আমি জানি না আইনের কি, আমাদের একজন ব্যারিস্টার আছেন, একজন অস্ত্রধারী যাকে একদম অস্ত্রসহ ধরা হয়েছে, তিনি কি হঠাৎ করে কিভাবে অল্প দিনের মধ্যে জামিন পেয়ে যান? এই প্রশ্নটি কিন্তু আমি রাখছি, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে এ ধরনের সন্ত্রাসীরা অ্যারেস্ট হয়ে গেলেন, কিছুদিন জেল খাটলেন, আবার তারা বেরিয়ে আসলেন এবং বড় বড় আইনজীবীরা তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। এটি তো হওয়ার সুযোগ নেই। হয়তো আমাদের যিনি ব্যারিস্টার আছেন, মোল্লা ভাইকে একটু জিজ্ঞেস করি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, এই প্রসঙ্গটা যদি একটু মন্তব্য করেন। ইলিয়াস ভাই যেটা বললেন। ধন্যবাদ। দেখুন, যেই অপরাধের কারণে উনি গ্রেপ্তার হয়েছেন, যদি আইন তার নিজস্ব স্ট্রাকচার ফলো করে, নিজস্ব গতিতে চলে,
তাহলে তার জামিন হওয়াটি তার অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তার সহজে জামিন হওয়ার কথা নয়। এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করেছে, যেই কারণে ওনার জামিনটিকে নিয়ে ইলিয়াস সাহেব যে প্রস্তুতি তুললেন, এই প্রস্তুতির যৌক্তিকতা রয়েছে। রাজনৈতিক মানে আইনের স্বাভাবিক গতিতে এই অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি তার জামিনটি, সে সহজ জামিন পাওয়ার কথা নয়। এখানে ইন্টারফেয়ারেন্স হয়েছে, যা কাম্য নয়। এটি দুঃখজনক। আমি এই ব্যাপারে শুধু এতটুকুই বলবো। জি, ফজলে হুদা বাবুল। একটু আনমিউট করতে হবে বাবুল ভাই, একটু আনমিউট করতে হবে। অনেক কিছু হচ্ছে। আমার কাছে মনে হয়েছে প্রফেসর ইউনূস এত সফটলি হ্যান্ডেল করছেন। আমাদের অনেক অস্ত্র লুট হয়েছে জুলাই আন্দোলনের পর, অনেক দাগী আসামিরা বের হয়েছে, এদের কোনো নজরদারি নেই, অস্ত্র উদ্ধার নেই। আর্মিরা যেভাবে অন্যান্যবার আমরা দেখেছি দেশের দুঃসময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে নেওয়া, আমরা সেরকমটাও দেখছি না। মব জাস্টিস হতেই চলছে। আপনি কি একটা তথ্য আজকে আপনার মিডিয়ায় আসেনি যেটি খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দিস ইজ অ্যাবসলিউটলি রিলেটেড উইথ ওসমান হাদিস বিষয়। এখানেও একটা ব্যাপক রকমের মব জাস্টিস হয়েছে। ভালুকায় একটা কারখানায় দীপু নামে একটা ছেলে ধর্ম নিয়ে মানে কটূক্তি করেছে। এটা সঠিক বা ভুল বা কি বলেছে, কেন বলেছে, সে তো বিচার আছে, আইন আছে, আদালত আছে। তাকে কারখানার ভিতরের কোনো এক লোক বাইরে খবর দিয়েছে, বাইরে থেকে লোকজন এসে যখন কারখানায় হামলা করেছে, তখন কারখানার লোকজন তাকে বাইরে ওই লোকজনের কাছে ঠেলে দিয়েছে, এবং তারপর তাকে মেরে মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, তাকে রাস্তায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। সো মানবিক মর্যাদাবোধ কোথায়, মানবতা কোথায়? এইটা যদি ডক্টর ইউনূস না রক্ষা করে, আমাদের মতো এই হাদির মতো বীর সেনানীদের আমরা রাখতে পারবো না। হাদি মারা গেছে আমাদের সবাইকে কাঁদিয়ে, কিন্তু এটাই যেন একজন শেষ বীরের এরকম মৃত্যু হয়। আমাদের দেশটাতে আমাদের হাদির মতো সন্তানদের, ছেলেদের, সত্যভাষীদের আমাদের খুব প্রয়োজন। শান্ত যখন বলছিল যে হাদি তো শান্তদের একসাথের মানুষ, গুড টু সি শান্ত যেটা আজকে ওকে মানে নিয়ে আসাটা খুব দরকার ছিল, আমরা জানতে পারলাম। আমাদের দেশটা যেন একচোখা না হয়, এটা যেন গণতন্ত্রের উপরেই দাঁড় হয়, মানুষের অধিকারটাই যেন বড় হয়ে ওঠে, হিউম্যানিটিটা যেন আমাদের হাতের বাইরে চলে না যায়। জি, কিন্তু এবং আশঙ্কা তো আছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা চলছে। মিয়া দেখুন, গোলাম এক্ষেত্রে পরোয়ার আমরা 18 তারিখে যারা- বলেছেন, আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, শুধু জুলাই যোদ্ধা নয়, আমরা যারা গত 17 বছরে যুগপৎ আন্দোলন করেছি, রাশেদ খান আছেন এখানে, আমরা যারা রাজপথে ছিলাম, রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমাদের অনেক লোক গুম হয়েছে, সকল রাজনৈতিক দলের যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করেছি। জি, তো এখানে আমাদের কিন্তু এখন দেশে গণতন্ত্রটা আমাদের খুবই প্রয়োজন। অনেক না, নিশ্চয়ই বিতর্কের পরেও কিন্তু গণতন্ত্রই একমাত্র পথ যেখানে জনগণরা তাদের 5 বছর পর পর এক্স্যাক্টলি আর কোনো রাস্তা তো নেই আসলে, কিন্তু আর কোনো বেটার কোনো রাস্তা কেউ রাস্তা এখনো নেই। বের করতে মিয়া গোলাম পারেনি। পরোয়ার যেটা বলেছেন যে পরিকল্পিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা চলছে। রাশেদ খান 16ই ডিসেম্বরে মন্তব্য করেছেন আওয়ামী আমি লীগ এটার সাথে 50 জন সম্পূর্ণ প্রার্থীকে হত্যা করবে। এই অস্থিতিশীলতা, নির্বাচনী ডামাডোল সবকিছু মিলিয়ে বিশেষ করে রাশেদ খানের এই মন্তব্য ঘিরেই আমি একটা প্রশ্ন একটু তার কাছে আর একটু ক্লারিফিকেশন চাইবো।